ব্রেকিং 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 নিউজ এবং এটি সম্ভবত এই দশকের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল ভূমিকম্প। খেলা কিন্তু আরেকখান জমে গেছে। এমন খেলা শুরু হয়েছে, নির্বাচনের দিন 25 আগে হঠাৎ আসিফ মাহমুদ ঘোষণা দিলেন এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা তা পুনর্বিবেচনার সময় এসেছে, অর্থাৎ চরম অনিশ্চয়তা। আগের তারেক রহমান সাহেব আর এখনকার তারেক রহমান সাহেব এক না, এবং ওনার এখন লক্ষ্যটাই আমি যতদূর জানি, রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন এক র্যাব সদস্য, আহত হয়েছেন আরও 3 জন। চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এক অপরাধে 3 সাজা। এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি যারা অলরেডি এতটা বায়াসড? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে এনসিপি। দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের মনোনয়ন বহাল রাখা হয়েছে বলে দাবি তাদের। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনের আগে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে। এই বৈঠকের প্রধান ফলাফল হচ্ছে তারেক রহমান কঠিন চাপে পড়েছেন। প্রিয় দর্শক, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কিন্তু রাজনীতির মাঠে আলোচনার সমালোচনার ঝড় সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এনসিপি তারা ঘোষণা দিয়েছে যে তারা নির্বাচনে আসবে কিনা বা নির্বাচন করবে কিনা এই নির্বাচনের কমিশনারের আন্ডারে বা এই নির্বাচন কমিশনারের মাধ্যমে। প্রিয় দর্শক, ঠিক একইভাবে কিন্তু বিএনপির মির্জা ফখরুল তিনি ঘোষণা দিয়েছেন যে নির্বাচন কমিশনার তারা এককভাবে একটি প্রার্থীর সাথে সমালোচনা করছে বা তাদেরকে উৎসাহ দিচ্ছে বা আশ্বাস দিচ্ছে। প্রিয় দর্শক, এখানেই মজার ব্যাপার হচ্ছে জামাতও কিন্তু ঠিক একইভাবে নির্বাচন কমিশনারকে দোষারোপ করছে। প্রিয় দর্শক, তাহলে কি এই নির্বাচন কমিশনারের মাধ্যমে আগামী 12 তারিখে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই নির্বাচনটি হতে পারবে বা হওয়ার সম্ভাবনা কতটুকু তা আপনার কাছে মনে হচ্ছে? আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে বিএনপির একজন নেতা তিনি একটি ভাষণে গিয়ে বলেছেন যে বিএনপিকে ভোট দিলে নামাজ রোজা জাকাত কিছুই দেওয়া লাগবে না, বিএনপিকে শুধু ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। প্রিয় দর্শক, এই বিষয়টি আপনি কিভাবে নিচ্ছেন তা আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে আর্মির এক সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। এই গুলি করে হত্যা করার পিছনে কি মূল রহস্য, যার কারণে আর্মির এই সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যা করলো এবং তাকে কারা হত্যা করলো এই বিষয়ে সরকার থেকে কতটুকু অগ্রগতি নিচ্ছে বা আইন শৃঙ্খলা কতটুকু তদন্ত করছে তা এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে আরো যে ভিডিওর বাকি অংশগুলো দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। নির্বাচনের দিন 25 আগে হঠাৎ আসিফ মাহমুদ ঘোষণা দিলেন এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা তা পুনর্বিবেচনার সময় এসেছে, অর্থাৎ চরম অনিশ্চয়তা। দলটির অভিযোগ, কিছু লোক এবং দলের বিষয়ে স্পষ্ট পক্ষপাতিত্ব দেখাচ্ছে ইলেকশন কমিশন। এদিকে একই অভিযোগ আবার বিএনপিরও। মির্জা ফখরুল বলছেন স্পষ্ট পক্ষপাতিত্ব করছে ইসি। মজার বিষয় হলো জামায়াতের দাবিও একই। এখন দিন শেষে যদি মিলেমিশে সবাই এই কমিশনের উপরে আস্থা নাই রাখতে পারে, 12 ফেব্রুয়ারিতে নির্বাচনটা আসলে কাদের নিয়ে হবে এমন প্রশ্নই উঠেছে জোরে সোরে। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার পারদ যে এতটা দ্রুত চড়বে তা সম্ভবত খোদ নির্বাচন ভবনের কর্তারাও আন্দাজ করতে পারেননি। রবিবার আপিল শুনানি চলাকালে যা ঘটল তাকে এনসিপি নেতা আসিফ মাহমুদ সোজা সাপটা নাটক বলেই অভিহিত করেছেন। তার অভিযোগের তীর বিদ্ধ করেছে কমিশনের বিচারিক প্রক্রিয়াকে। আইনের শাসনের বদলে সেখানে নাকি চলেছে আবেগ আর চাপের খেলা। আসিফ মাহমুদ স্পষ্ট করেই বলেছেন, শুনানির মাঝখানে হঠাৎ ব্রেক নেওয়া হলো সিদ্ধান্তের কথা বলে। বলা হলো 15 মিনিটের বিরতি, অথচ সেই 15 মিনিট গড়িয়ে গেল 1.5 ঘন্টায়। এই দীর্ঘ সময়ে বন্ধ দরজার ওপারে আসলে কি ঘটল? অভিযোগ উঠেছে ঠিক ওই সময়ে নাকি বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন। আর সেই বৈঠকের পরপরই যখন রায় ঘোষণা করা হলো আসিফ মাহমুদদের কাছে, তখন সেটা আর নিছক রায় থাকলো না, হয়ে উঠল ফেব্রিকেটেড বা সাজানো এক চিত্রনাট্য। চট্টগ্রামের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর উদাহরণ টেনে এনসিপি যে অভিযোগ করেছে তা যদি সত্যি হয় তাহলে বিষয়টি রীতিমতো পিলে চমকানো। অভিযোগ, প্রথমে একজন কমিশনার জানালেন প্রার্থিতা বাতিল, কিন্তু পর মুহূর্তেই পাশের জনের সঙ্গে ফিসফিস করে কথা বলার পর সেই বাতিল রায় হয়ে গেল বৈধ। যুক্তি দেখানো হলো তিনি কেবল গ্যারান্টার ছিলেন। আইনের এই নমনীয় ব্যাখ্যা বা অপব্যাখ্যা সাধারণ ভোটারদের মনে সন্দেহের দানা বাঁধছে। আসিফ মাহমুদের কণ্ঠে তাই ঝরল চরম হতাশা। যে কনফিডেন্স বা আস্থা অর্জনের কথা ছিল ইসির, তা পুরোপুরি হারিয়েছে বলে দাবি করেছে এনসিপি। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দলটির রাজনৈতিক পর্ষদ এখন নির্বাচনে থাকা না থাকা নিয়ে নতুন করে ভাবতে বসেছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচনের আগে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে। এই বৈঠকের প্রধান ফলাফল হচ্ছে তারেক রহমান কঠিন চাপে পড়েছেন। কারণ এই বৈঠক কি আগে সেটা দেখতে হবে। প্রফেসর ইউনূস এই বৈঠক কেন করলেন? এই বৈঠক মূলত ওই যে তারেক রহমান প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, এটা ব্যালেন্স করার জন্য, মেকআপ করার জন্য। তারেক রহমান দেখা করেছেন, তাহলে অন্যরা কেন নয়? এই জন্য গুরুত্বপূর্ণ সব দলকে ডাকছেন। এখন সব দল যে সমানে সমান তার একটা আলামত এটা। যদি প্রশাসন বিএনপির পক্ষে দালালি করছে, দ্যাটস ডিফারেন্ট, বাট ইউনূস সরকার চেষ্টা করছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার। অ্যাটলিস্ট আচার আচরণে বা এই ধরনের বৈঠকের মধ্য দিয়ে কিছুটা হলো সেটা স্পষ্ট হচ্ছে। এর আগে আমিরে জামাত মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল সাথে নিয়ে। এখন দেখেন এটার প্রভাব তারেক রহমানের উপর কি। বাস্তবে প্রেস রিলিজে এটা বলুক বা না বলুক, জামাতও তারেক রহমানকে অতিরিক্ত প্রোটোকল দেয়, অতিরিক্ত সুযোগ সুবিধার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জামাত আমিরে জামাতের জন্য সমান সুবিধা চেয়েছে, আমিরে জামাত এবং তারেক রহমানের। এনসিপিও সেম। এনসিপিও তারেক রহমানকে নিয়ে যে সরকারের লুতুপুতু, এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য বলেছে, এবং নাহিদ ইসলাম তার জন্য সমান প্রোটোকল বা নিরাপত্তা দাবি করেছেন। দর্শক, এবং বিএনপির প্রতি যে পক্ষপাত করা হচ্ছে, প্রশাসন যে বিএনপির প্রতি পক্ষপাত করছে, এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড নেই, প্রয়োজনে যদি সুষ্ঠু নির্বাচনের পূর্ণ পরিবেশ নিশ্চিত করা না যায়, এটা 22 তারিখ থেকে স্পষ্ট হবে, তাহলে এনসিপি প্রয়োজনে নির্বাচন করবে না। আর এনসিপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অর্থ হচ্ছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না 12 ফেব্রুয়ারিতে। দেশ সেদিকে যাচ্ছে। অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, বিএনপি মূলত এখন নির্বাচন চায় না। বিএনপি চায় নির্বাচনটা বানচাল হোক, তারপরে একটা 1-11 ঘটুক। আর সেই 1-11 ডেফিনেটলি 1-11 যে সংজ্ঞা কি এটা আগে বুঝতে হবে আপনাদের। 1-11 মানে মিলিটারি ব্যাকড সিভিলিয়ান গভর্নমেন্ট। আর বাংলাদেশের 1-11 খুসুসাত হচ্ছে ভারত নিয়ন্ত্রিত, আমেরিকা সাপোর্টেড। 1-11 প্রণব মুখার্জির বইতে আপনারা স্পষ্ট করেছেন যে এটা কিভাবে ভারত 1-11 সরকারকে অপারেট করত। এখন বিএনপি চায় এরকম একটা ভারত নিয়ন্ত্রিত 1-11 সরকার, যারা 2008 সালে যেরকম মেকানিজম করে আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে জিতিয়ে দিয়েছিল, ওইরকম মেকানিজম করে জিততে চায় বিএনপি। ইউনূসের অধীনে ওইভাবে মেকানিজম করে জেতা কঠিন, কারণ প্রশাসন মোটামুটি সেট দিতে পারলেও সরকার পুরোপুরি সেট দিতে পারছে না, কারণ ইউনূস নিজে নিরপেক্ষ। এখন সরকার প্রধান নিরপেক্ষ হলে অন্য যত গ্রুপকেই বিএনপি ম্যানেজ করুক না কেন, ওভারঅল বিএনপির স্বার্থ বা বিএনপির যে ধান্দা, কারচুপি নির্বাচন কিংবা ভাগ বাটোয়ারা কিংবা মেকানিজম বা সূক্ষ্ম কারচুপি নির্বাচন, এটা করা কঠিন, অথবা এটা করা অসম্ভব বলা যায়। কিছু জায়গায় ভোট চুরি করতে, ভোট ডাকাতিতে সহায়তা করতে পারে, কিন্তু ওভারঅল একদম সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনে দেয়া, যেটা 2008 সালে নির্বাচন হয়েছিল, যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেওয়া হয়েছিল। জামাতকে 2টা আসন দিয়েছে অতি সূক্ষ্মভাবে।
আপনি গাণিতিকভাবে প্রমাণ করতে পারবেন না 2008 সালের নির্বাচন কিভাবে কারচুপি হয়েছিল। এটা অতি গাণিতিক প্রমাণ লাগবে, ক্যালকুলাস ম্যাথ লাগবে, সাধারণ গণিত দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না। তো দর্শক, এই জায়গায় এনসিপি মানে বিএনপি যেটা চায়, নির্বাচন বানচাল হোক, 111 ঘটুক, তারপরে তারা ক্ষমতায় আসুক। কিন্তু এনসিপি তারা নির্বাচন করব না একথা কেন বলছে প্রয়োজনে? দেখেন, যদি নির্বাচনে কারচুপির সম্ভাবনার কারণে, বিএনপির কারণে নির্বাচন না হয়, তাহলে ইউনূস চলে যাবেন, 111 ঘটবে, এটা মনে করার কোনো কারণ নেই। নির্বাচন না হলে যে সরকার থাকবে বা এই সরকার থাকবে, এতে বিএনপি আরো বেকায়দায় পড়বে, কারণ তখন চাঁদাবাজদের বিরুদ্ধে একটা অপারেশন চালানো হবে। অন্য কেউ এসে 111 ঘটিয়ে দিবে, মিলিটারি ব্যাক গভর্নমেন্ট আসবে, যাকে তাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিবে, এনসিপি জামাত শিবির আঙ্গুল চুষবে। অতএব ইউনূসের পদত্যাগ হলেই, ইউনূস চলে গেলে বা 12 ফেব্রুয়ারি নির্বাচন না হলেই 111 ঘটবে, এটা মনে করার কোনো কারণ নাই। কোনো সেনাপ্রধান কেউ কিচ্ছু করতে পারবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।